হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন ডাইমেনশন অ্যানালিসিস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। ডাইমেনশন অ্যানালিসিস চ্যাপ্টারটা আজকেও হবে। ডাইমেনশন অ্যানালিসিসে আমি আগের দিন একটা টেবিল দিয়েছিলাম, অর্থাৎ একটা পেজে টেবিল দিয়েছিলাম, যেই পেজের মধ্যে ডাইমেনশনগুলো লেখা আছে, ডিফারেন্ট কোয়ান্টিটির ডাইমেনশনগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম। আমি তার মধ্যে থেকে আরও কয়েকটা ডাইমেনশন আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি নেক্সট টপিক্সে চলে যাচ্ছি। যেমন এখানে একটা আছে, সাপোজ ওয়ার্কের ডাইমেনশন কি হবে। ওয়ার্কের আগে আমি ফোর্সটা বের করে নিই। ফোর্স এর ডাইমেনশন, ফোর্স ইকুয়াল টু, আচ্ছা অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এবার চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা কিভাবে লিখতে পারবো? ভেলোসিটির ডাইমেনশন দ্যাট ইজ এল টি টু দি পাওয়ার -1, আর টাইমের ডাইমেনশন হচ্ছে টি। তাহলে হয়ে গেল এখান থেকে টি ওপরে উঠলে টি টু দি পাওয়ার -1 অর্থাৎ টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। ওকে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2। এবার আমরা যদি ফোর্সের ডাইমেনশন বের করতে চাই, কিভাবে করব? ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটা আমরা কিভাবে করব? আমরা নিউটন সেকেন্ড লতে জানি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এখানে ফোর্সের ডাইমেনশন লেখার জন্য কি করব? মাসের ডাইমেনশন আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন বের করব। মাসের ডাইমেনশন কি? এম, অ্যাক্সিলারেশন ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। ওকে, তাহলে এটা খুবই সিম্পল। আমাদের জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, অ্যাক্সিলারেশন হোক ফোর্সের হোক, এই ফর্মুলাগুলো মনে রাখলে আমরা ডাইমেনশনগুলো বসিয়ে দেবো, তাহলে ফাইনাল ডাইমেনশন বের করতে পারবো। ওয়ার্কের ডাইমেনশন কি হবে? ওয়ার্ক ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কি করব? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্সের ডাইমেনশন নেব আর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন নেব যদি আমরা ওয়ার্কের ডাইমেনশন বের করতে চাই। এবার তাহলে ফোর্সের জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 বসিয়ে দেব, আর ডিসপ্লেসমেন্টের জায়গায় এল বসিয়ে দিচ্ছি। তার মানে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল ওয়ার্কের ডাইমেনশন। তাহলে আমরা এভাবে কিন্তু অ্যাক্সিলারেশন, ফোর্স, ওয়ার্কের এইভাবে ডাইমেনশন বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা কয়েকটা ডাইমেনশন দেখিয়ে দিলাম। এরপরও যদি অসুবিধা হয় তোমরা আমাকে আবার বলতে পারো, অসুবিধা কিছু নেই। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে, আমরা এখন যেটা স্টার্ট করব ইউজফুলনেস অফ ডাইমেনশন অ্যানালিসিস। এবার এই যে ডাইমেনশন অ্যানালিসিস আমরা যেটা করছি, সেই ডাইমেনশন অ্যানালিসিস আমরা ব্যাপারটা এর ইউজফুলনেস বা অ্যাপ্লিকেশন কোথায়, কেন আমরা করব? আমরা এই যে ডাইমেনশনাল অ্যানালিসিস যেটা করতে চাইছি বা করছি, এটার আমরা আগেই বলেছিলাম এর থেকে আমরা ইউনিট বের করতে পারি। ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে ইউনিট। আমরা ডাইমেনশনাল ফর্মুলা থেকে ইউনিট বের করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কোনো ফর্মুলার বা কোনো ইকুয়েশনের ঠিক আছে কিনা, অর্থাৎ কারেক্টনেস, সেটা বের করতে পারি। অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা ঠিক আছে কিনা এটা বের করতে পারি। নেক্সট হচ্ছে আমরা কি বের করতে পারি? যে কোনো ইকুয়েশনে ডিরাইভ করতে পারি। অর্থাৎ আমরা ভিসকোসিটির একটা ফর্মুলা আছে, সেটা পরে পড়বে, তোমরা এখন হয়তো বললে বুঝতে পারবে না। যে কোনো ফর্মুলা ডিরাইভ করতে পারি যদি সেই ফর্মুলায় যে টার্মগুলো আছে, অর্থাৎ ভ্যারিয়েবলগুলো আছে, তাদের মধ্যে কি প্রপোর্শনালিটি বা ইনভার্স প্রপোর্শনালিটি এইসবগুলো বলা থাকে, তাহলে আমরা ওদের মধ্যে একটা এক্সপ্রেশন ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে বের করতে পারি। আর কি হতে পারে? আর এটা দিয়ে আমরা ইউনিট কনভার্সন, অর্থাৎ আমরা এসআই সিস্টেমে ধরো ফোর্সের ইউনিট কি? নিউটন, আর সিজিএস সিস্টেমে ডাইন, তাহলে নিউটন থেকে ডাইন বা ডাইন থেকে নিউটন কিভাবে আসছে সেটা বের করতে পারি। অর্থাৎ
আমরা এটা জানি নিউটন কি, 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন, এটা আমরা জানি। কিন্তু এটা আমরা জানি বললে হবে না, এটাকে ডেরাইভ করা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে যে 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন, এটা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে বের করতে হবে। এটা কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে ইউজফুলনেস। এই যে 4টে বা 5টা আমরা দেখলাম, এগুলো আমরা করব। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে কারেক্টনেস, যে একটা ইকুয়েশন ঠিক বা ভুল আছে কিনা সেটা দেখা। তাহলে ফার্স্টে একটা ইকুয়েশন নিয়ে স্টার্ট করা যাক। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা ইকুয়েশন দেওয়া আছে fs = ½ mv² - ½ mu²। এই যে ½ mv² - ½ mu², এখানে লেফট হ্যান্ড সাইডে fs, রাইট হ্যান্ড সাইডে ½ mv² - ½ mu² দেওয়া আছে। তাহলে এটা যে ইকুয়াল দেওয়া আছে, এটাই বের করতে হবে যে এই দুটো ইকুয়ালই হয় কিনা, না অন্য কিছু হয়। ইকুয়াল যদি না হয়, অর্থাৎ দুটোর ডাইমেনশন যদি আলাদা হয়, তাহলে বুঝবো এটা ইকুয়াল নয়, তাহলে ইকুয়েশনটা ভুল আছে। আর যদি দেখা যায় দুটোর ডাইমেনশন যদি সেম হয়, অর্থাৎ fs এর ডাইমেনশন, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনটা ঠিক আছে। দেখা যাক তাহলে কি হয়। ফার্স্টে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন বের করি, অর্থাৎ fs এর ডাইমেনশন, ফোর্স এর ডাইমেনশন কি l(e⁻²), আর তোমার s এর ডাইমেনশন কি হবে, s তো একটা লেন্থ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, এখানে s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে l লিখতে পারি। তাহলে হয়ে যাচ্ছে কি ফাইনাল ডাইমেনশন ml²(t⁻²), এটা হয়ে যাচ্ছে fs এর ডাইমেনশন। আমরা যদি রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন করি, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন অর্থাৎ ½ mv² - ½ mu², এটার ডাইমেনশন যদি করি তাহলে কি আসছে, তাহলে দেখা যাচ্ছে হাফের কোনোটা ডাইমেনশন হয় না, হাফটা বাদ দেব। আমরা নেব হচ্ছে যেগুলো ভ্যারিয়েবল আছে, অর্থাৎ স্মল m, অর্থাৎ মাসের ডাইমেনশন কি ক্যাপিটাল M। ঠিক আছে, এটা ডাইমেনশন নিচ্ছি, তার জন্য থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে মাস হচ্ছে ক্যাপিটাল M, ভেলোসিটি আমরা জানি l(t⁻⁻1), এটা স্কোয়ার হচ্ছে, হ্যাঁ এটা স্কোয়ার হবে, হ্যাঁ। তাহলে এখানে আমরা 2 লিখবো, এখানেও 2 লিখবো, ঠিক আছে, ক্লিয়ার। আবার ঠিক একইভাবে আমরা এটারও লিখবো যে এমটা হচ্ছে মাস ক্যাপিটাল এ, আর ইউ অর্থাৎ l(e⁻⁻1), অর্থাৎ ইউটাও ভেলোসিটি, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে l², এটাও -2, এটাও থার্ড ব্র্যাকেট। এবার ব্যাপার হচ্ছে এটা মাইনাস লেখা হচ্ছে দুটো ডাইমেনশনে, কিন্তু আমরা এটার পরের স্টেপে কিন্তু 0 লিখবো না, কারণ আমরা ডাইমেনশন নিচ্ছি। তাহলে এটার ডাইমেনশন তো কখনো 0 হতে পারে না, তাহলে সেমই ডাইমেনশন ½ mv², আমরা জানি ½ mv² একটা এনার্জি, কাইনেটিক এনার্জি, ½ mu²ও কাইনেটিক এনার্জি। তাহলে এখানে এটা মাইনাস এটা 0 করে দিলাম, সেটা কিন্তু হবে না, কারণ এনার্জি ডাইমেনশন তো 0 হবে না। তাহলে আমরা কি লিখবো, যে কোনো একটা ডাইমেনশন লিখবো, কারণ দুটো ডাইমেনশন সেম। তাহলে ml²(t⁻²), তাহলে এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন। তাহলে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি ছিল ml²(t⁻²), রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ml²(t⁻²). তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পেলাম যে ইকুয়েশনটা কারেক্ট, এই ইকুয়েশনটা একদম ঠিক আছে। তাহলে আমরা ডাইমেনশন দিয়ে যে কোনো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এর ডাইমেনশন বের করে সেটা যদি দেখি ইকুয়াল হয়, তাহলে বুঝবো যে সেই ইকুয়েশনটা কারেক্ট। আমরা এখানে নেক্সট যে ইউজফুলনেস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস যেটা করব, টু ডেরাইভ দ্য রিলেশন বিটুইন ভ্যারিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে যদি তোমার দেওয়া থাকে যে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ইজিলি ওদের মধ্যে রিলেশনশিপ অর্থাৎ এক্সপ্রেশন বের করতে পারি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। দেখো কোশ্চেনটা ভালো করে, দ্য ভেলোসিটি v of sound through a medium may be assumed
to depend on one, the density rho of the medium and modulus of elasticity, that is E. If the dimensions of elasticity, that is ratio of stress to strain, are m L to the power minus 1 T to the power minus 2 deduced by the method of dimensions, the formula for the velocity of sound. এটা ছিল কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে সাউন্ডের ভেলোসিটি ভি দিয়ে এক্সপ্রেস করা হবে। হ্যাঁ, এখানে একটা মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটি ভি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, যেটা যেই ভেলোসিটি ডিপেন্ড করছে ডেনসিটির উপর, ডেনসিটিকে রো দিয়ে এক্সপ্রেস করব। আর তোমার রো ছাড়াও ডিপেন্ড করছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর উপর, ক্যাপিটাল ই দিয়ে ইলাস্টিসিটিকে আমরা এক্সপ্রেস করব। এই যে ইলাস্টিসিটি হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের রেশিও, এটা তোমাদের কাছে নতুন টার্ম, এটা পরে আমরা জানতে পারবো। স্ট্রেস টু স্ট্রেনের যে রেশিও তার ডাইমেনশন দেওয়া আছে m L টু দি পাওয়ার মাইনাস 1 T টু দি পাওয়ার মাইনাস 2, কারণ যেহেতু জানো না তার জন্য দেওয়া আছে ডাইমেনশন। আমরা পরে ইলাস্টিসিটি চ্যাপ্টারে এই স্ট্রেস স্ট্রেন ইলাস্টিসিটি ব্যাপারটা ডিটেইলসে পড়ব। এখন বের করতে হবে ডিডিউস বাই দ্য মেথড অফ ডাইমেনশন দ্য ফর্মুলা ফর দ্য ভেলোসিটি অফ সাউন্ড। তাহলে আমাদের ই আর রো এর উপর ভি ডিপেন্ড করছে, তাহলে ই আর রো দিয়ে ভি এর যে এক্সপ্রেশন সেটা বের করতে হবে, অর্থাৎ ভেলোসিটি অফ সাউন্ড ভি এর ফর্মুলা ডিরাইভ করতে হবে। দেখা যাক তাহলে কি কি স্টেপের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। ওকে, আমরা এখানে দেখো আমাদের কোশ্চেনে যেরকম দেওয়া ছিল ভি রো আর ই এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ ডেনসিটি আর ইলাস্টিসিটির উপর, মডুলাস অফ ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করছে। এবার এই যে রো আর ই, এই রো আর ই এর উপর কিভাবে ডিপেন্ড করছে সেটা জানি না, শুধু জানা আছে ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু কত পাওয়ার সেটা আমরা জানি না। অর্থাৎ রো এর পাওয়ার 1 হতে পারে বা ই এর পাওয়ার 1 বা 2 3 যা হতে পারে। আমরা একটা আননোন ভ্যারিয়েবল নিলাম এ আর বি, তাহলে ভি প্রপোর্শনাল টু রো টু দি পাওয়ার এ, ভি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার বি, অর্থাৎ এ আর বি এর ভ্যালুটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি ভি এর সাথে এখানে রো টু দি পাওয়ার এ প্রপোর্শনাল, ভি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার বি হলে এইভাবে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইনটু রো টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার বি, যেখানে আমরা কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নেব, অর্থাৎ যদি প্রপোর্শনাল হয় তাহলে সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসবে। এবার ভি হচ্ছে ভেলোসিটি, আমরা জানি এই যে ভেলোসিটির ডাইমেনশন আমরা আগেই করেছি, সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এখানে লেফট হ্যান্ড সাইডে লিখে দিলাম। এই কে কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন হয় না, কারণ এটা ভ্যারিয়েবল নয়, তাহলে এর কোনো ডাইমেনশন আমরা লিখব না। রো হচ্ছে ডেনসিটি, আমরা ডেনসিটির আগের দিনই আমরা ডাইমেনশন পড়েছি, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে রো হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাসকে কিভাবে লিখছি এম, আর ভলিউম হচ্ছে তিনটে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এই তিনটে লেন্থে মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পাবে, অর্থাৎ ভলিউম হচ্ছে এল কিউব, ভলিউমের ডাইমেনশন এল কিউব, তাহলে হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে সেটাই আমরা কিন্তু এখানে লিখেছি, রো এর জায়গায় এম এল টু দি পাওয়ার মাইনাস 3। এবার রো টু দি পাওয়ার এ ছিল, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার এ লিখলাম। আচ্ছা, এবার আমরা কিছুক্ষণ আগে ওয়ার্কের ডাইমেনশন বের করেছি। ওয়ার্কের ডাইমেনশন মানে এনার্জির ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন। এবার এখানে কি হচ্ছে ক্যাপিটাল ই, যেটা সেই ই হচ্ছে ইলাস্টিসিটি, এই ইলাস্টিসিটির ডাইমেনশন অবশ্য দেওয়া আছে,
সেটা কোশ্চেন থেকেই পাচ্ছি। তাহলে ই এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এটা ডাইমেনশন দেওয়া ছিল। আর ই টু দি পাওয়ার b আছে, তাহলে এটা টু দি পাওয়ার b দেওয়া হলো। এবার কি হচ্ছে, আমরা জানি কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ a টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, সবগুলোর ভ্যালু হচ্ছে 1। তাহলে l t টু দি পাওয়ার -1 কে আমরা m দিয়েও যদি লিখতে পারি, তাহলে m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1, অর্থাৎ m টু দি পাওয়ার 0 কেন লিখলাম, কারণ m টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। এই যে m টু দি পাওয়ার 0 এর ভ্যালু যে 1, তার কারণ হচ্ছে m এর কোনো ভ্যালু এখানে নেই। তাহলে আমরা কি করব, এখানে m টু দি পাওয়ার 0 লিখব। এবার কারণ আমরা বেশিরভাগ ডাইমেনশন m l t দিয়ে আমরা এক্সপ্রেস করি, তার জন্য কি হচ্ছে আমরা এখানে m টু দি পাওয়ার 0 লিখলাম। আচ্ছা, এবার এখানে তো m আছে, এখানেও m আছে, তাহলে টোটাল পাওয়ার কত, এখানে m, এখানে a, m এর পাওয়ার এখানে a, আর এখানে m এর পাওয়ার কত b, তাহলে m এর পাওয়ার টোটাল পাওয়ার হয়ে গেল m a প্লাস b। l এর এখানে পাওয়ার কত, -3 ইনটু a, -3a, আর এখানে l এর পাওয়ার কত, -1 ইনটু b, -b। তাহলে l টু দি পাওয়ার এখানে হবে -3a - b। t এর পাওয়ার এখানে কিছু নেই, এখানে t এর পাওয়ার আছে -2 ইনটু b, তাহলে t এর পাওয়ার হবে -2b। এবার আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে m l t এর পাওয়ার গুলোর কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে m এর এখানে পাওয়ার 0, রাইট হ্যান্ড সাইডে পাওয়ারটা হচ্ছে a প্লাস b, তাহলে হয়ে যাচ্ছে কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে a প্লাস b ইকুয়াল টু 0, a প্লাস b ইকুয়াল টু 0। আবার l, এখানে l এর পাওয়ার হচ্ছে 1, এখানে l এর পাওয়ার হচ্ছে -3 - b, তাহলে হয়ে যাচ্ছে -3a - b ইকুয়াল টু 1। আবার t এর পাওয়ার যদি কম্পেয়ার করি, এখানে -1, এখানে হচ্ছে -2b, তাহলে এখানে হয়ে যাচ্ছে -2b ইকুয়াল টু -1। এবার আমরা এই তিনটে ইকুয়েশনকে সলভ করে a b ভ্যালু বের করব। তাহলেই আমরা a b ভ্যালু বের করে আমরা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা ফাইনাল ভেলোসিটির ইকুয়েশনটা পেয়ে যাব। দেখা যাক তাহলে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। ওকে, নেক্সট যেটা হচ্ছে, আমরা তাহলে এখানে এই তিনটি ইকুয়েশন থেকে a আর b এর ভ্যালু বের করব। থার্ড যে ইকুয়েশনটা আছে -2b ইকুয়াল টু -1, এখান থেকে আমরা কি পেলাম, b ইকুয়াল টু হাফ, b এর ভ্যালুটা কিন্তু বেরিয়ে গেল। এবার আমরা এই সেকেন্ড ইকুয়েশন নিলাম -3a - b ইকুয়াল টু 1, তাহলে কি হচ্ছে, আমরা এখানে b এর জায়গায় হাফ বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল -3a - হাফ ইকুয়াল টু 1। তাহলে এখানে কি হচ্ছে, -হাফ এদিকে চলে এলো, -3a ইকুয়াল টু 1 প্লাস হাফ, 3 কেটে গেল, পড়ে থাকলো a ইকুয়াল টু -হাফ। তাহলে a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -হাফ, এখানে b এর ভ্যালু পেয়ে গেছি হাফ। এবার তাহলে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, এখানে b ইকুয়াল টু k রো টু দি পাওয়ার a e টু দি পাওয়ার b ছিল, a আর b এর উপর যদি ভ্যালুগুলো বসাই, -হাফ আর b হচ্ছে হাফ, বসিয়ে দিলে ফাইনালি দাঁড়াচ্ছে ইকুয়াল টু k রুট ওভার e বাই রো। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে k এর ভ্যালু 1 নিয়ে নিই, k এর ভ্যালু 1 নিলে তাহলে ফাইনালি v এর ভ্যালু দাঁড়াচ্ছে কি, v এর ভ্যালু দাঁড়ালো রুট ওভার e বাই রো। এখন এটা তোমাদের একটা কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে আমরা k এর ভ্যালু কি করে হঠাৎ করে 1 নেব, 2 বা অন্য কোনো ভ্যালু নেব না কেন। এখানে ব্যাপার হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে, চেনা ফর্মুলাগুলোর থেকেই কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো দেওয়া হয়। তার জন্য কি হচ্ছে, আমাদের ফর্মুলাটা মনে রাখলে কি হবে, k এর ভ্যালু কি হতে পারে, অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু কি হতে পারে আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ আমাদের v ইকুয়াল টু রুট ওভার e বাই রো ফর্মুলাটা জানা আছে, এখানে এসছে হচ্ছে এই k ইন্টু রুট ওভার e বাই রো, তাহলে k এর ভ্যালু 1 হলেই আমি এই ফর্মুলাটা পাবো। তাহলে আমাদের লাস্টে বলে দিতে হবে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু এক্সপেরিমেন্টালি পাওয়া যায় হচ্ছে 1, তার জন্য v ইকুয়াল টু রুট ওভার e বাই রো হলো।
ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু ইকুয়েশনটা ডেরাইভ করতে পারি যদি ইকুয়েশনে তোমার এই সবগুলো অর্থাৎ যে তোমার ভ্যারিয়েবলগুলো দেওয়া থাকে, সেই ভ্যারিয়েবলগুলো মধ্যে এটাও যদি দেওয়া থাকে প্রপোর্শনালিটি বা ইনভার্সলি প্রপোর্শনালিটি রিলেশন, তাহলে কিন্তু তাদের মধ্যে আমরা এইভাবে ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা বের করতে পারি। ঠিক আছে, আজকের মতো এই অবধি থাক। থ্যাংক ইউ স্টুডেন্টস।